সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না, অভিমত রিজভির। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি। কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে। জুলাই আগস্টের মধ্যে জাতীয় সনদ চায় এনসিপি। ঠাকুরগাঁও দিনাজপুরে পদযাত্রা। নতুন করে স্বৈরাচার তৈরি হলে রুখে দেওয়ার ঘোষণা। কান্না থামেনি সাভারের জুলাই শহীদ সাফওয়ানের মায়ের। কাঙ্ক্ষিত বাংলাদেশ না পাওয়ার অভিযোগ, ঘাতকদের বিচার দাবি। সরকার উদ্যোগ নিচ্ছে বটে, আমরা এই উদ্যোগে আসলে সন্তুষ্ট না। সরকারের দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পারছি না। কুষ্টিয়ায় একের পর এক হত্যাকাণ্ড। 25 দিনে ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ 9 জন খুন, কয়েক আসামি গ্রেফতার হলেও জনমনে আতঙ্ক। হাওর নদীর দেশ সুনামগঞ্জের 100 বছরের ঐতিহ্য মাইজবাড়ির নৌকা। বালু মহাল বন্ধ থাকায় কমছে বিক্রি, শিল্প রক্ষায় সহায়তার আশ্বাস। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক ভয়াবহ বন্যায় প্রাণ গেছে 24 জনের। শিক্ষার্থী সহ নিখোঁজ 20, চলছে উদ্ধার তৎপরতা। এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুপুরে প্রেমাদাসায় মাঠে নামছেন মিরাজরা। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। যে কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি বিএনপির কেউ জড়ায় তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। দলের শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপোষ করা হচ্ছে না জানিয়ে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি স্তরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আর এনসিপির নেতার সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, সংবিধান ছুঁড়ে ফেলার দেওয়ার কথা বললেই তা বাতিল হয়ে যায় না। কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না। আমরা 5ই আগস্টের পর থেকে এই ধরনের যত আমরা পেয়েছি, তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আওয়ামী লীগের নিজেদের ভুলে তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আর সচিবালয় সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোসর রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিও জানান তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত সারা দেশে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেপ্তার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে প্রতীকী সমাবেশ। সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে নতুন করে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। আন্দোলন বৈঠকের পরে কিছু ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল তাদের মাথায় সমস্যা তৈরি হয়েছে। এই রাজনৈতিক দলগুলো অতীতে জনগণের ভোটে কখনো সংসদ সদস্য পর্যন্ত নির্বাচিত হতে পারে না। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন অজুহাত নিয়ে পিআর এর কথা বলছেন, যে সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলছেন, তারা বলছেন যে সংস্কারের কথা বলছেন। এই কথা বলে তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, 111-এর সময় নির্বাচন ছিল বিতর্কিত। পরিকল্পনা করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে ভারতের আধিপত্য কায়েম করা হয়েছিল। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন ছিল 2008-9 যে ইলেকশন, 111-এর পর ইলেকশন। একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে, একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করদ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায়, ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল। আর যেসব সরকারি কর্মকর্তা বিগত 3টি বিতর্কিত নির্বাচন আয়োজন করতে সহযোগিতা করেছিল, তারা এখন প্রমোশনের জন্য তদবির করছে। তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান বিএনপি নেতারা। আওয়ামী লীগ বলে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, নির্বাচন নিয়ে বহু ধরনের ষড়যন্ত্র চলছে। মৌলিক সংস্কার করে সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়ার ঘোষণাও দেন তিনি। একই কর্মসূচি থেকে রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করা হয়। রফিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহমুদ রকি। প্রায় ১৭ বছর প্রকাশ্যে আসতে না পারা জামাত বড় শোডাউন দেখালো রংপুরে। ঐতিহাসিক জেলা স্কুল মাঠে মহাসমাবেশ হয়ে ওঠে লোকে লোকারণ্য। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনকে পাশে বসিয়ে শুরু হওয়া সমাবেশে বক্তৃতা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। দীর্ঘ ১ বছর পেরিয়ে গেল, ৭ জন তারা কারাগারে এবং ২৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি। শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হবে না, জুলাই গণঅভ্যুত্থানের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে। আবু সাইদ সহ গণহত্যার বিচারের আওয়াজ ওঠে জামাত নেতাদের কণ্ঠে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিও ওঠে। পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে ফেরা জামাত নেতা আজহার নিজেকে নির্দোষ দাবি করে স্মৃতিচারণ করেন। দলীয় নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে দাবি করে অভিযুক্তদের বিচার ও ক্ষতিপূরণ চান আজহার। যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িত হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। একসময় চাপার দখলে থাকা রংপুরে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে আওয়ামী দুঃশাসন নির্যাতনের বর্ণনা দিয়ে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে শঙ্কা প্রকাশ করেন জামাত আমির। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। এই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না। সমাবেশ থেকে বিভাগের ৮ জেলায় ৩৩টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে জামায়াত ইসলামী। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এই কথা বলেন তিনি। চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কথা জানিয়েছে সার্জিস আলম। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন উপর রিপোর্ট। চলছে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রার ৪র্থ দিনের কর্মসূচি। এদিন সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দলটির নতুন অফিস উদ্বোধন করা হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে স্বৈরাচার ও চাঁদাবাজ তৈরির বিরুদ্ধে লড়াই করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কথা জানান সার্জিস আলম। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধেও কথা বলতে হবে। এবং এই লড়াই, এই সংগ্রাম আমাদের অবশ্যই আটোয়ারী উপজেলা থেকেই শুরু করতে হবে। আবারও কেউ যদি আটোয়ারী উপজেলাতে একদম ওপেনলি ডিক্লেয়ার দিচ্ছে এখানে আমার নাম ভাঙা 1 টাকা নেই, মনে করবেন তার সাথে আমার কোন সম্পর্ক নেই। সেই কাজ হওয়ার যৌক্তিক কাজ, সেটা এমনিতেই হবে, যেটা না হওয়ার কোটি টাকা দিলেও হবে না। সেখান থেকে পরে পদযাত্রাটি ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে আগে থেকে এনসিপির নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বরণ করে নিতে প্রস্তুত ছিলেন। এ সময় তারা বিচার সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি জানান। আমাদের জুলাই সনদ দেওয়ার জন্য যারা বাধা দিচ্ছেন, আপনার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন। আমরা যে আন্দোলনের মধ্যে আহত হয়েছি, আমরা যারা গুলি খেয়েছি, আমাদের ভবিষ্যৎ কি? যে সব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছেন, আমরা বলবো আপনারা দ্রুত সংস্কারে সহযোগিতা করেন, সংস্কারগুলো দ্রুত সম্পন্ন হোক। শহরের বাস স্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। বলেন, বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে, যে কোনো মূল্যে সীমান্তে গণহত্যা বন্ধ করা হবে বলেও জানান তিনি। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ
কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পরে পদযাত্রাটি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের গুলিতে শহীদ হন সাভারের 10ম শ্রেণীর শিক্ষার্থী সাফওয়ান আক্তার সদ্য। এ ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও পরিবারে আজও বইছে শোকের মাতম। সাফওয়ানের মায়ের অভিযোগ, সন্তানের আত্মত্যাগেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত বাংলাদেশ। আর বাবার দাবি, সন্তান হত্যার যথাযথ বিচার। দেওয়ান ইমনের রিপোর্ট। স্কুলের আইডি কার্ড কিংবা ছবি স্পর্শেই প্রিয় সন্তানের অনুভূতিতে আজও অঝরে কাঁদেন সাভারে জুলাই আন্দোলনে শহীদ সাফওয়ান আক্তার সদ্দর মা। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের 10ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিলেন সাফওয়ান। ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবার। গত 5 আগস্ট বাবার সাথে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেন। এরপর সাভার পাকিজামোড় এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। শেষ হয়ে যায় প্রিয় সন্তানকে ঘিরে পরিবারের সব আশা আকাঙ্ক্ষা। সাফওয়ানের মায়ের অভিযোগ, সন্তানের আত্মত্যাগের বিনিময়েও এখনো মেলেনি কাঙ্ক্ষিত বাংলাদেশ। আমি ইঞ্জিনিয়ারের মা বানাবো, আমি ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার তো আর আসে না, ওকে নিয়ে গেল আমার ইঞ্জিনিয়ারের প্রাণটা। আল্লাহর কাছে আমি বিচার চাই। পুলিশের জন্য আমার ছেলেকে যে কষ্ট দিচ্ছে, ওই পুলিশ জন্য আরো অধিক কষ্ট পায়। দেশকে ফ্যাসিবাদ আর বৈষম্য মুক্ত করতে জুলাই আন্দোলনে সন্তানকে নিয়ে যোগ দেন বাবা আখতারুজ্জামান। দেশ স্বৈরাচার মুক্ত হলেও প্রিয় সন্তানকে হারিয়ে বিষাদে ঢেকে গেছে জীবনের সব আয়োজন। যাদের বুলেট কেড়ে নিয়েছে সন্তানের তাজা প্রাণ, এখন সেই ঘাতকদের যথাযথ বিচার দাবি সাফওয়ানের বাবার। সরকার উদ্যোগ নিচ্ছে বটে, আমরা এই উদ্যোগে আসলে সন্তুষ্ট না। সরকারের দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পারছি না, অনেক যেহেতু 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। 2 ভাই বোনের মধ্যে বয়সে ছোট সাফওয়ান, আর বড় বোন আতকিয়া জামান তিশমা শ্রবণ প্রতিবন্ধী। ভাইয়ের প্রতি বোন তিশমার যে অগাধ ভালোবাসা, মুখ ফুটে তা বলতে না পারলেও বুক ফাটা এই আর্তনাতি তা বুঝিয়ে দেয়। বাবা বাসায় ফিরলে এখন আর জড়িয়ে ধরে কেউ চুমো দেন না। মাকেও আর স্বপ্ন দেখান না ইঞ্জিনিয়ার হয়ে সুখের দিন কাটানোর। সন্তান হারানোর 1 বছর পরে এসে শহীদ সাফওয়ানের পরিবারের প্রত্যাশা, আগামীর দেশ হোক সকল অন্যায় অবিচারমুক্ত সোনার বাংলাদেশ। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার প্রকোপ। সবচেয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ভাইরাস জ্বর, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার লক্ষণে মিল থাকায় রোগ নির্ণয় করা কষ্টসাধ্য হচ্ছে বলে জানান চিকিৎসকরা। এইচএমএল এর রিপোর্ট। শুক্রবার রাজধানীর মহাখালী উত্তর সিটি কর্পোরেশন কোভিড হাসপাতালে কাতরাতে দেখা যায় রোগীদের। রোগীর স্বজনরা বলছেন, যথাযথ চিকিৎসা পেলেও কিছু টেস্ট করাতে হয় বাইরে থেকে। সব ধরনের টেস্ট হাসপাতালে হলে কম হয় ভোগান্তি। আমার 6 দিন যাবতী ডেঙ্গু জ্বরে আক্রান্ত, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। ট্রিটমেন্টটা আসলে সাথে সাথে ট্রিটমেন্টটা পাওয়া যায় না, এগুলো 4-5 ঘন্টা পরে ট্রিটমেন্টটা পাওয়া যায় আর কি। রোগীর স্যাম্পল নিয়ে বাইরে যাওয়া, আবার আসা, রিপোর্ট নিয়ে আসা, এটা একটা হ্যাম্পার। এটা আমাদের জনগণের জন্য একটা কষ্টকর। আর আমরা রোগীকে নিয়ে তো সবসময় আর দৌড়াদৌড়ি করতে পারবো না। আমি চাই সবগুলো টেস্ট হোক, সরকারি হাসপাতাল, আমরা সরকারের সেবাটা চাই। বেশিরভাগ রোগী আক্রান্ত জ্বরে, কারো ডেঙ্গু, কারো চিকুনগুনিয়া। করোনা আক্রান্ত রোগীরাও ভর্তি হয়েছেন হাসপাতালে। এবছর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 589 জন, আর মারা গেছে 23 জন। ডাক্তারদের এবং অন্যান্য হেলথ কর্মীদের অসুবিধা হচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় করাটা, কারণ সবার লক্ষণগুলো মিলে যাচ্ছে। তো সেই হিসাবে জনগণকেও আমরা সতর্ক হওয়ার আহ্বান জানাবো। জ্বর হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এদিকে রাজধানীর শিশু হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত শিশুদের ভর্তি করাচ্ছেন অভিভাবকরা। চিকিৎসক জানান, ঋতু পরিবর্তনের কারণে জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। যখন দেখবে যে বাচ্চাদের অনেক সময় ঘেমে যায়, মাথা ঘামে, চুলের নিচে, গলার এদিকে ঘামে, তো স্পঞ্জিং করা, সুতি কাপড় পরানো, সুতির যেসব জামা কাপড় আছে, তারপর হচ্ছে ব্রাইট কাপড় কম পরানো, যেন বাচ্চা হচ্ছে আপনার গরমটা কম লাগে বাচ্চা। তো সর্বোপরি আপনার খেয়াল রাখতে হবে যেন বাচ্চা ধুলাবালি থেকে দূরে থাকে। সারা বাংলাদেশ থেকে যেহেতু রোগী পাঠায়, তো ইনিশিয়ালি যেমন আজকের দিনের কথা বলতে পারি, আপনার হচ্ছে
ইমার্জেন্সিতে আমরা অ্যাডমিশনের রোগী খুব কম পেয়েছি, ম্যাক্সিমামই আউটডোর বেসিসের পেশেন্ট। 2 দিনের জ্বর বা 2 দিনের ঠান্ডা কাশি বা কারো জ্বর ভালো হচ্ছে না, ওষুধ খাওয়াচ্ছে তারপর ইমপ্রুভ হচ্ছে না। ভাইরাস জ্বর সহ ডেঙ্গু চিকুনগুনিয়া রোধ ও প্রাণঘাতী করোনার আক্রান্ত ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হিমেল, দেশ টিভি, ঢাকা। মুন্সিগঞ্জের লৌহজঙ্গে পদ্মা নদীতে স্পিড বোট ও ট্রলারের সংঘর্ষে মোজাম্মেল নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল 5টার দিকে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় বিকেলে মোজাম্মেল সহ 4 বন্ধু স্পিড বোটে করে পদ্মা সেতু এলাকায় ঘুরতে বের হন। বোটটিতে আরও 4 জন যাত্রী ছিলেন। ঘোরাঘুরির এক পর্যায়ে একটি ট্রলারের সঙ্গে স্পিড বোটটির সংঘর্ষ হলে মোজাম্মেল পানিতে পড়ে নিখোঁজ হন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাকি যাত্রীদের জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে। সাতক্ষীরায় চলছে টানা বর্ষণ, যার প্রভাব পড়েছে জনজীবন ও স্থানীয় পরিবেশে। এই মুহূর্তে সাতক্ষীরা থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, টানা বর্ষণে সাতক্ষীরার জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে আর আবহাওয়ার অফিস থেকে কি ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে জানাবেন। বুবলি, আজ 7 দিনের বেশি সময় ধরে টানা বৃষ্টিপাতে আসলে যেগুলো সাতক্ষীরার যেগুলো নিম্ন অঞ্চল আছে সেগুলো প্লাবিত হয়েছে এবং এটি একটু বলে রাখা দরকার যেটি সাতক্ষীরা আর যে আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থানগত জায়গা থেকে আষাঢ় মাসে সাধারণত খুব বেশি বৃষ্টি হয় না। বৃষ্টিটি শ্রাবণের পরে ভাদ্র মাসে যে বৃষ্টি হয় এবং সেখানে জলাবদ্ধতা এবং নানা ধরনের সংকট তৈরি হয়। কিন্তু যে নিম্ন অঞ্চলগুলোর সংস্কারের অভাবে এবং একই সাথে খাল নদীগুলোও সংস্কারের অভাবে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সাথে বলে রাখা দরকার যে আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে এই মুহূর্তে 3 নম্বর সতর্কতা বিরাজ করছে এবং একই সাথে আজ সকাল পর্যন্ত 129 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাত আরো আসলে 2 দিন একইভাবে চলবে। আমাদেরকে কৃষি অধিদপ্তর জানিয়েছে যে এই বৃষ্টি আর কিছুদিন চললে ক্ষতির কারণ হবে, তবে এখনো পর্যন্ত যে অবস্থা রয়েছে তাতে কৃষি বিশেষ করে পাট এই মুহূর্তে পাটের মুহূর্ত প্রয়োজনীয় মুহূর্ত, সেই পাটে উপকার হবে। কিন্তু এর মধ্যেও সাধারণ মানুষের জলাবদ্ধতায় নাকাল হয়েছে, তারা আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত। স্থানীয় মানুষ যা বলছে, কি অবস্থা? আমরা সেকেন্ড ব্লক করছি, আমরা তো সেকেন্ড ব্লকের ধান তো সব বুড়ি গেছে, পাতা নাতা যা ফেলছি সব তো বুড়ি গেছে। এখন আমাদের এই বাইপাসে যে সরকারি জায়গা আছে এখান থেকে যদি একটা খাল মানে না কাটি দেওয়া হয় তা আমাদের সব বুড়ি দেবে, আমরা ধান চাল কিছু করতে পারবো না। হ্যাঁ বুবলি, যেমনটি শুনছিলাম যে এই মুহূর্তে যদি আসলে এখানকার খাল নদীগুলো সংস্কার করা না হয় তাহলে আর এই যে চলমান বৃষ্টি, এই বৃষ্টিতে মানুষের অবস্থা অত্যন্ত নাকাল হয়ে যাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর আবহাওয়া অধিদপ্তর তো বলছে এই চলমান যে টানা বৃষ্টি প্রলয় এটি আরো 2 দিন থাকবে। এই মুহূর্তে মানুষের দাবি হচ্ছে খাল নদীগুলো সংস্কার করা হোক, তাহলে আসলে এই দুরবস্থা আর থাকবে না। এই ছিল সর্বশেষ সাতক্ষীরা থেকে। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলিতে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। শুরু হয়েছে খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল। শুক্রবার রাত 11:15টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে উদ্ধারকারী ট্রেন। এরপর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকেল 5:30টা নাগাদ উথলি রেল স্টেশন এলাকায় বগিটির 4টি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি মোংলা থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। এতে বিপাকে পড়েন যাত্রীরা। ওই বগিটার 4টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে আছে। তো ওই যে বিকট শব্দে শুধু আমরা নাই, আশেপাশে স্থানীয় যারা আছে তারা সবাই ছুটে এসেছিল এবং আতঙ্কিত হয়ে গেছিল সবাই, যে আসলে কি হয়েছে। তো এখন উদ্ধার কাজ চলছে, আমরা দেখছি। দেখি না ট্রেন পড়ে গেছে, এখন যারা মিস্ত্রি আছে এরা কাজ কাম করছে, আমরা দেখতে আসলাম যে কত দ্রুত কাজ হয়। তো ওনারা বললে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা।
একের পর এক ঘটেই চলেছে হত্যাকাণ্ডের ঘটনা। গত 25 দিনে জেলায় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 9 জন। ফলে আতঙ্ক বিরাজ করছে জনমনে, বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। তবে প্রশাসন বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে কাজ করছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত 2 জুলাই রাত 9:30টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি চাউলের কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় বিএনপি কর্মী আব্দুল আজিজ। এর মাত্র 2 দিন আগে 30শে জুন দুপুরে মিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় জসিমউদ্দিন নামে এক জাসদ কর্মীকে। এর কয়েকদিন আগে কুষ্টিয়ার ইবি থানা এলাকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে টুটুল হোসেন নামে এক মুদি ব্যবসায়ীকে। এভাবেই গত 25 দিনে জেলায় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 9 জন। তোমরা আমাকে জান ভিক্ষা দাও, আমার ভাই না থাকার পরে আমি টাকা আনতে যাইছি, তোমরা আমাকে বাঁচাও, আমরা কাজ মাইরো না, আমার ভাইকে বাঁচাইতে হবে। তা আমার শুনিনি, আমার স্বামীকে মাইরিয়ে দিয়েছে। আমার 500 টাকা সবাই লিছে, আমার স্বামী যে 500 টাকা লাইনি, এই আমার স্বামীর বিশাল অপরাধ। এই আমার স্বামীকে ওরা সকালবেলা আলোচনা করে এরা মাইরিছে। ওই মাহবুল মাস্টারের ওই হুকুমে আমার ভাইকে মারিছে। আরে আমি তো ছিলাম না, আমার প্রাণ পরে এসে দেখছি আমার ভাইকে মারিছে। একের পর এক এমন হত্যাকাণ্ডের ঘটনায় রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। চরম অবনতি ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। এতে আতঙ্ক বিরাজ করছে জনমনে, বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এর জন্য প্রশাসনের নির্লিপ্ততাকেই দুষছেন সাধারণ মানুষ। একের পর এক এইটা রাহাজানি, খুন খারাপি হয়েই যাচ্ছে। খুব ছোট্ট একটা ব্যাপার নিয়ে একজনকে মারি দিল, একজনকে মারি ফেলাই দিল, এর তো কোনো প্রতিরোধই নাই। এটা প্রশাসন তো আছে বলে মনে হয়, আমাদের কাছে নাই। সরকারি তো নিরাপত্তা দিতে পারছে না। আমরা কুষ্টিয়ার মানুষ খুবই নিরাপত্তাহীনতার ভিতরে আছি। আমরা চাই প্রশাসনিক যেই তৎপরতা সেটা একটু বাড়ুক। তবে প্রশাসন বলছে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে কাজ করছেন তারা। বলা যেতে পারে এইটা বিষয়ে আমরা মামলা হয়েছে এবং সাথে সাথে একজন আসামি ধরা পড়েছে। বাকি যে গুরুত্বপূর্ণ আসামি তাকে ধরার অভিযান চলছে, অব্যাহত আছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বেশ কিছু আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও আতঙ্ক থেকেই যাচ্ছে জনমনে। তাই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই সাধারণ মানুষ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নদী হাওরের দেশ সুনামগঞ্জ, আর টিকে থাকার ভরসা মাইজবাড়ির নৌকা। 100 বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছেন এখানকার কারিগররা। এই শিল্প বাঁচিয়ে রাখতে মাইজবাড়ির নৌকার কারিগরদের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের। শাবাজউদ্দিন মান্নার তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। বর্ষা এলেই সরব হয়ে ওঠে হাওরপাড়ের জনপদ সুনামগঞ্জের মাইজবাড়ি। নদী আর হাওরের এই এলাকায় পানির সঙ্গে একাকার মানুষের জীবন, আর সেই জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নৌকা। বাঁশ, কাঠ, রং আর পিচ এসব নিয়েই শুরু হয় নৌকা তৈরির উৎসব। কিশোর থেকে বৃদ্ধ সবারই হাতে আছে কাজ। প্রতিদিন তৈরি হচ্ছে ছোট বড় অসংখ্য নৌকা। এখানকার 1/2 শতাধিক পরিবার সরাসরি এই পেশার সঙ্গে জড়িত। কেউ কাঠ কাটে, কেউ নকশা করে, কেউ আগুন দিয়ে কাঠ পোড়ায়, কেউ আবার রং করে তৈরি করে জীবিকার বাহন। কারিগররা জানান, সব বালু ও পাথর মহাল বন্ধ থাকায় নৌকার বিক্রি কম। এতে কিছুটা বিপাকে তারা। নৌকা বান্ধা আমরা 5 বছর আমল থেকে নৌকা বান্ধি, ব্যবসার কোনো লাভবান কোনো আয় উন্নতি করতাম পারি না। এই টাকা পয়সা আমরা মিল মালিক মিলগ্রস্ত গাছ আনি না, এই টাকা পয়সা ঋণ বুঝতাম পারি না। এই ব্যবসা সরকার থেকে কোনো একটা অনুদান দেয় না। কাঠের দর বাড়াইল, সপ্তাহ দর বাড়াইল, লোহার দর বাড়াইল, সব থেকে মিলে না বন্ধ লাভ হয় না। নৌকা তৈরির এই শিল্প বাঁচিয়ে রাখতে কারিগরদের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবো এবং আমার উপজেলা প্রশাসন সবসময় এই শিল্পের সাথে যারা কলাকুশলীরা সংযুক্ত আছেন তাদের পাশে থাকে। হাওরের বুক চিরে চলা এই নৌকাগুলো পরিবহন ও জীবিকার অন্যতম হাতিয়ার। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।